পাহাড়ের কোল ঘেঁষে যখন মেঘেদের আনাগোনা শুরু হয় আর কাঞ্চনজঙ্ঘার গায়ে যখন ভোরের প্রথম আলো পড়ে, তখন মনে হয় এ যেন এক স্বপ্নপুর। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব পাহাড়ের রানী, বাঙালির সবার প্রিয় দার্জিলিং। তাই ভিডিও শুরু করার আগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ভ্রমণ প্রেমী চ্যানেলে। বন্ধুরা, আমি আমার আগের দুটি পর্বের ভিডিওতে উত্তরবঙ্গের কিছু সুন্দর জায়গা যেমন শিটং, তাকদা ও তিনচুলে ভ্রমণ সংক্রান্ত তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাই যারা এখনো সেই ভিডিওগুলি দেখেননি তাদের কাছে আমার অনুরোধ, আপনারা আই বাটন অথবা ডিসক্রিপশনের দেওয়া লিঙ্কে ক্লিক করে একবার দেখে নিন। আর এই ভিডিওতে থাকবে দার্জিলিংয়ে ভ্রমণের একটি সঠিক প্ল্যান, যাতায়াত, হোটেল, খরচ, এই সব কিছু নিয়ে সাজানো একটি কমপ্লিট ট্রাভেল গাইড। তাই এই ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল। আর যারা বেড়াতে যেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার এই ভ্রমণপ্রেমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাকদা থেকে খুব সকাল সকাল ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এবার আপনাদের ট্যুর প্ল্যানটা একটু গুছিয়ে বলে দিই। যেহেতু আমরা তাকদা থেকে দার্জিলিং যাব, তাই কয়েকটি সাইট সিইং স্পট আমরা কভার করে দার্জিলিংয়ের হোটেলে পৌঁছাবো। সেই সাইট সিইং স্পটগুলি আমি একটি ফ্লোচার্টের মাধ্যমে তুলে ধরলাম। আপনারা চাইলে ভিডিওটি পজ করে একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এখন আমরা এসে পৌঁছালাম আজকের প্রথম সাইট সিইং পয়েন্ট, সেই ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের অন্যতম উঁচু রেলওয়ে স্টেশন ঘুম রেলওয়ে স্টেশনে। এর উচ্চতা প্রায় ৭,৪০৭ ফুট। ১৮৮১ সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের প্রথম যাত্রা শুরু হয়েছিল এবং ১৯৯৯ সালে ইউনেস্কো এটিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করে। পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় হলো এই টয় ট্রেনে জয় রাইড। তবে আমাদের কাছে সময় কম থাকায় আমরা জয় রাইড করতে পারিনি। এই ঘুম রেলওয়ে স্টেশনের পাশেই রয়েছে ঘুম রেলওয়ে হেরিটেজ মিউজিয়াম। আমরাও এখানে প্রবেশ করলাম এবং ধীরে ধীরে ভিতরটা ঘুরে দেখলাম। এখানে মূলত পাহাড়ি রেলওয়েতে ব্যবহৃত পুরনো সরঞ্জাম, কিছু দুষ্প্রাপ্য ছবি এবং সিগন্যালিং বেল ইত্যাদি রয়েছে। এবার আমরা এসে পৌঁছালাম আজকের দ্বিতীয় সাইট সিইং পয়েন্ট, দার্জিলিংয়ের সেই বিখ্যাত ঘুম মনেস্ট্রিতে। এই মনেস্ট্রির আসল নাম হলো ইগাচোয়েলিং মনেস্ট্রি। এটি হলো দার্জিলিংয়ের অন্যতম প্রাচীন তিব্বতী বৌদ্ধ মঠ। ১৮৫০ সালে বিখ্যাত জ্যোতিষী ও বৌদ্ধ ভিক্ষু লামা সেরাব গায়াৎসো এটি প্রতিষ্ঠা করেন। এই মনেস্ট্রিটির মূল আকর্ষণ হলো ১৫ ফুটের উঁচু মৈত্রেয় বুদ্ধের একটি সোনালী মূর্তি। এছাড়া মনেস্ট্রির ভিতরে রয়েছে তিব্বতী বাদ্যযন্ত্র, থাংকা পেন্টিং ও কিছু বৌদ্ধ ধর্মের বহু প্রাচীন পাণ্ডুলিপি ও গ্রন্থ। মনেস্ট্রির ভিতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছিল ভেতরে, তাই সামান্য একটু অপরিষ্কার ছিল। তবে আমরা ভিতরটা ভালোভাবেই ঘুরে দেখতে পেলাম। এবার আমরা এসে পৌঁছালাম দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় সাইট সিইং পয়েন্ট বাতাসিয়া লুপে। প্রথমেই আমরা এন্ট্রি টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। এই বাতাসিয়া লুপ মূলত ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়। ১৯১৯ সালে এটি তৈরি করা হয়েছিল যাতে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা এই টয় ট্রেনগুলি পাহাড়ের খাড়া ঢাল সহজেই পার করতে পারে। এখানে এই টয় ট্রেনগুলি ৩৬০ ডিগ্রি ঘুরে অনেকটা উচ্চতা একেবারে অতিক্রম করতে পারে। এই বাতাসিয়া লুপের ঠিক মাঝখানে রয়েছে গোর্খা ওয়ার মেমোরিয়াল। এটি একটি স্মৃতিস্তম্ভ। এটি ১৯৯৫ সালে তৈরি করা হয়েছিল সেই সমস্ত সাহসী গোর্খা সৈনিকদের সম্মানে যারা দেশের জন্য প্রাণ দিয়েছিলেন।
এই বাতাসিয়া লুপের চারপাশটা খুব সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো গোছানো। আর আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার এক অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানে কিছু দূরবীন পয়েন্ট রয়েছে, যেখানে আপনারা চাইলে কিছু টাকার বিনিময়ে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন চিহ্ন দেখে নিতে পারেন। এই বাতাসিয়া লুপের ভিতরে একটি ছোট্ট মার্কেট রয়েছে। আপনারা যদি চান কিছু কেনাকাটা করতে এখানে অবশ্যই করতে পারবেন। আর কিছু রয়েছে এখানে স্থানীয় নেপালি পোশাক পরে ফটোশ্যুট করার জায়গা, যেখানে আপনারা পছন্দ মতো পোশাক পরে ফটোশ্যুট করে নিতে পারেন। বন্ধুরা, আমি এখন এসে পৌঁছলাম পাহাড়ের কোলে অবস্থিত এক টুকরো জাপানে। না, জাপানে না, আমি এসে পৌঁছলাম দার্জিলিংয়ের জাপানিজ টেম্পলে। এই মন্দিরটি 1972 সালে এক জাপানি বৌদ্ধ ভিক্ষুক নিচিদাৎসু ফুজি প্রতিষ্ঠা করেন, যাকে বিশ্বজুড়ে ফুজি গুরুজি নামে ডাকা হয়। এই মন্দিরটি ঐতিহ্যবাহী জাপানি শৈলীতে নির্মিত। এই মন্দিরে প্রবেশ করতে কোনো টিকিট লাগে না। মন্দিরটি সাধারণত ভোর 5টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। এরপর আমরা ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে প্রবেশ করেই বুঝলাম এখানে এক শান্ত নীরবতা বিরাজ করছে। মন্দিরের ভিতরটা ধীরে ধীরে ঘুরে দেখলাম। তারপর সিঁড়ি দিয়ে উপরে গেলাম ফুজি গুরুজিকে দর্শন করতে। ফুজি গুরুজি মহাজয়ের দর্শন শেষ করে আমরা জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে এলাম এবং 2 মিনিট ওপরে উঠতেই চোখে পড়ল এক বিশাল পিস প্যাগোডা, যেটি ফুজি গুরুজি মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন। যেহেতু তিনি মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তাই তিনি বিশ্ব শান্তির প্রচার এবং একতা বজায় রাখার লক্ষ্যে সারা বিশ্ব জুড়ে এই পিস প্যাগোডা তৈরি করেছিলেন। এটি দার্জিলিংয়ের সবথেকে উঁচু স্থাপত্যগুলোর মধ্যে একটি, যার উচ্চতা প্রায় 94 ফুট। এরপর আমরা প্যাগোডার উপরে উঠে দেখতে পেলাম প্যাগোডার চারিদিকে সোনালী রঙের বুদ্ধের 4টি বিশেষ ভঙ্গি খোদাই করা আছে। জন্ম, বোধিলাভ, ধর্মপ্রচার এবং মহাপরিনির্মাণ, বুদ্ধের জীবনের 4টি পর্যায় এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার একটি সুন্দর ভিউ পাওয়া যায়। এবার বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে, তাই এখন আমরা এসে পৌঁছলাম দার্জিলিংয়ের আগে থেকে বুক করা হোটেলে। আমাদের হোটেলের নাম হিমালয়ান গেটওয়ে রেসিডেন্সি। ফোন নাম্বার স্ক্রিনে ও ডেসক্রিপশানে দিয়ে দিলাম, আপনারা চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারেন। এই হোটেলটি ছিল ডক্টর জাকির হোসেন রোডে অবস্থিত। মল রোড থেকে 5 থেকে 7 মিনিট হাঁটা পথে সময় লাগে। এবার আপনাদের রুমটা একটু দেখিয়ে দিই। আমাদের রুমটা বেশ ভালোই ছিল, সমস্ত মডার্ন অ্যামিনিটিস অ্যাভেলেবেল ছিল। ওয়াশরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল, তাই আর দেরি না করে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। আমাদের লাঞ্চ একদম গরম গরম সার্ভ করা হয়েছিল এবং খাবারের স্বাদ ছিল খুবই সুস্বাদু। লাঞ্চ শেষ করে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের সেই বিখ্যাত মল রোড এক্সপ্লোর করতে। যেহেতু আমাদের হোটেলটি ডক্টর জাকির হোসেন রোডে অবস্থিত ছিল, তাই আমরা ঘোড়ার আস্তাবলের পাশে রাস্তা ধরে হাঁটতে হাঁটতে মাত্র 5-7 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম মল রোডে। পাহাড়ের রানী দার্জিলিংয়ের মূল কেন্দ্রবিন্দু হলো এই মল রোড। 1840 দশকে ব্রিটিশরা যখন দার্জিলিংকে তাদের সামার ক্যাপিটাল করেছিলেন, তখন এই চৌরাস্তাটি তৈরি করা হয় তাদের আড্ডা ও বিনোদনের জন্য।
আর এই মল রোডের ঠিক মাঝখানে অবস্থিত নেপালি ভাষার আদিকবি ভানুভক্ত আচার্যের একটি ব্রোঞ্জের মূর্তি রয়েছে। আর এই মূর্তির ঠিক পাশেই আছে একটি খোলা সাংস্কৃতিক মঞ্চ, যেখানে প্রায়শই স্থানীয় শিল্পীরা লাইভ মিউজিক পারফর্ম করে থাকে। আর যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য এই মল রোড একদম পারফেক্ট ডেস্টিনেশন, কারণ এখানে সমস্ত রকমের দোকান রয়েছে। আর এই বিকেলবেলায় এই মল রোড চত্বরটিতে পায়ে হেঁটে আমাদের ঘুরতে বেশ ভালোই লাগছিল। যাই হোক, মল রোড ঘুরে আমরা মহাকাল মার্কেটের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটা ধরে কিছুটা হাঁটতে থাকলাম। তবে এই রাস্তায় খুব বাঁদরের উপদ্রব রয়েছে, তাই নিজেদের মোবাইল ও গুরুত্বপূর্ণ জিনিস একটু সাবধানে রাখবেন। একই বেদিতে শিবলিঙ্গ আর ভগবান বুদ্ধের পূজা হচ্ছে, একই সাথে মন্ত্রোচ্চারণ করছেন হিন্দু পুরোহিত আর তিব্বতী বৌদ্ধ লামা। ভারতের বুকে ধর্মীয় সম্প্রীতির এমন নিদর্শন খুব কম জায়গাতেই দেখা যায়। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে চলে এলাম দার্জিলিংয়ের সবচেয়ে পবিত্র ও জাগ্রত অবজারভেটরি ভিলের চূড়ায় অবস্থিত মহাকাল মন্দিরে। বেশ অনেক কটি সিঁড়ি অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছলাম মহাকাল মন্দিরের মূল মন্দিরে। এই জায়গাটির পরিবেশ বেশ শান্ত। এই মহাকাল মন্দিরের ভেতরে রয়েছে যেমন হিন্দুদের বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মন্দির, তারই পাশাপাশি রয়েছে বৌদ্ধদের বিভিন্ন প্রার্থনা স্থল, যা দেখতে দেখতে আমাদের বেশ কিছুক্ষণ সময় কেটে গেল। তারপর আমরা মল রোডের সেই বিখ্যাত গ্লিনারিস ও কেভেন্টাসের সব ঘুরে সন্ধ্যায় স্ন্যাক্স করতে আবার হোটেলে চলে এলাম। স্ন্যাক্স শেষ করে সন্ধ্যায় মল মার্কেটটা একটু ঘুরে এলাম। কিছুক্ষণ সময় কাটিয়ে আবার হোটেলে ফিরে এলাম ডিনার করতে। সুস্বাদু ডিনার শেষ করে আজকের মতো ঘুমিয়ে পড়লাম। গুড মর্নিং বন্ধুরা, আজ আমাদের ভ্রমণের শেষ দিন, তাই দার্জিলিং থেকে আমরা চেক আউট করব আজকেই। আর দার্জিলিং থেকে ফেরার পথে আমরা বেশ কিছু সাইট সিং করতে করতে এনজেপি পৌঁছাবো। আজকে আমরা কি কি জায়গা ঘুরে দেখব তা একটি ফ্লো চার্টের মাধ্যমে স্ক্রিনে তুলে ধরলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাব এমন একটা জায়গায় যেখানে সূর্যের প্রথম আলো পাহাড়কে সোনালী রঙে রাঙিয়ে দেয়। চলুন আজ ভোরবেলায় উঠে বেরিয়ে পড়ি সেই দার্জিলিংয়ের বিখ্যাত টাইগার হিল দেখতে। দার্জিলিং শহর থেকে প্রায় 11 কিলোমিটার দূরে অবস্থিত এই ভিউ পয়েন্টে পৌঁছাতে সাধারণত ভোর 4টের মধ্যে যাত্রা শুরু করতে হয়, যাতে সূর্যোদয়ের আগে পৌঁছানো যায়। এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2590 মিটার উচ্চতায় অবস্থিত, তাই এই স্থানটি সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দর্শনের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। ভোরের প্রথম সূর্যের আলো যখন কাঞ্চনজঙ্ঘার বরফে ঢাকা শৃঙ্গের ওপর পড়ে, তখন পাহাড়ের রং ধীরে ধীরে সোনালি, কমলা এবং গোলাপি আবহাওয়ায় বদলে যায়। এই দৃশ্য দেখার জন্য প্রতিদিন শত শত পর্যটক অন্ধকার ভোরে এখানে এসে জড়ো হন। আর আবহাওয়া যদি পরিষ্কার থাকে তাহলে টাইগার হিল থেকে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের দূরবর্তী ঝলকও দেখা যায়। তাই আমি আপনাদের বলবো, যদি দার্জিলিং আসেন তাহলে অবশ্যই টাইগার হিলের এই জাদুকরী দৃশ্য একবার দেখে যাবেন। টাইগার হিলের সূর্যোদয় দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল লেপচা জঙ্গল। এই জায়গাটি দার্জিলিং থেকে প্রায় 19 কিলোমিটার দূরে অবস্থিত, এক শান্ত নিরিবিলি পাহাড়ি গ্রাম। এই জায়গাটির মূল আকর্ষণ হলো বড় বড় পাইন গাছ, ওক ও রোডোডেন্ড্রনের জঙ্গল।
যারা প্রকৃতিপ্রেমী ও প্রাকৃপ্রেমিক আছেন তাদের জন্য এই জায়গাটি একটি স্বর্গরাজ্য। এই স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,৯৫৬ ফুট উচ্চতায় অবস্থিত। তাই আকাশ যদি পরিষ্কার থাকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জটি দেখা যায়। এই জায়গাটি ফটোগ্রাফি করার জন্য বেশ বিখ্যাত, তাই আমরাও বেশ কিছুক্ষণ ফটোশ্যুট ছেড়ে নিলাম। লেপচা জগৎ দেখার পর আমাদের গাড়ি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা ধরে এগোতে থাকলো। আর এখন আমরা এসে পৌঁছলাম সীমানা ভিউ পয়েন্টে, যার নামের মধ্যেই লুকিয়ে আছে এর বিশেষত্ব। সীমানা মানে সীমান্ত। এখানে দাঁড়িয়ে একসঙ্গে দেখা যায় ভারত এবং নেপাল দেশকে। একদিকে ভারতের পাহাড়ি রাস্তা, অন্যদিকে নেপালের ছোট ছোট গ্রাম আর সবুজে মোড়া উপত্যকা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই ভিউ পয়েন্টটি প্রায় ৭,০০০ ফুট উচ্চতায় অবস্থিত। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এখানে বেশ কিছু খাবারের ও পোশাকের স্টল রয়েছে, আপনারা চাইলে কেনাকাটাও করে নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছলাম আমাদের পরবর্তী গন্তব্য গোপালধারা টি গার্ডেন। এই জায়গাটি দার্জিলিংয়ের পাহাড়ি সৌন্দর্যের মাঝে লুকিয়ে থাকা এক সবুজ স্বর্গ। এটি দার্জিলিং থেকে মিরিক যাওয়ার পথে পড়ে, যার উচ্চতা ৫,৫০০ থেকে ৭,০০০ ফুট, এবং এটি একটি বহু পুরনো চা বাগান যা ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয়। এই চা বাগানে ব্ল্যাক, গ্রিন ও হোয়াইট উলং চা ছাড়াও বিভিন্ন স্পেশাল দার্জিলিং চা উৎপাদন হয়, যা বিদেশে রপ্তানি করা হয় এবং বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসে। এই চা বাগানের ভিতরে প্রবেশ করলে দেখতে পাবেন বিভিন্ন চায়ের স্টল রয়েছে, যেখান থেকে আপনারা চাইলে চা বাড়ির জন্য কিনে নিয়ে আসতে পারেন। আমাদের ড্রাইভার দাদা গোপালধারা চা বাগান থেকে একটু আগে গাড়িটি এগিয়ে নিয়ে গিয়ে রাস্তার ধারে একটি অপরূপ সুন্দর চা বাগানের কাছে দাঁড় করিয়ে দিলেন এবং আমাদের বললেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা একটু উপভোগ করার জন্য। সত্যিই আমরা যদি এখানে না দাঁড়াতাম তাহলে এই প্রাকৃতিক সৌন্দর্যটা মিস করে যেতাম। আপনারাও দেখুন জায়গাটা কত সুন্দর। এখন আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আরেকটি অন্যতম সুন্দর ও শান্ত জায়গায়, যেখানে পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলে শান্ত লেকের জল, আর একপাশে সবুজ পাইনের জঙ্গল, আর মাথার ওপর দিয়ে বয়ে চলে মেঘ রোদ্দুরের খেলা। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন চলে এলাম দার্জিলিং ভ্রমণের মাস্ট ভিজিট প্লেস মিরিক লেকে। প্রথমেই আমরা টিকিট কেটে প্রবেশ করলাম মিরিক লেকে। পাশেই অবস্থিত মিরিক পার্কটিতে। এই পার্কটি বেশ সাজানো গোছানো, চারিদিকে রয়েছে ফুলের বাগান এবং একটি ভিতরে চিলড্রেন্স পার্কও রয়েছে। এখানে অনেক কয়েকটি বসার জায়গা করা রয়েছে লেকের পাশে, যেখানে আপনারা চাইলে কিছুক্ষণ বসে সময়ও কাটাতে পারেন। মিরিকের প্রধান আকর্ষণ হলো একটি শান্ত সুন্দর 1.25 কিলোমিটার লম্বা একটি লেক। এই লেকের দুই প্রান্তকে যুক্ত করেছে 80 ফুট লম্বা একটি সুন্দর খিলানাকৃতির ফুটব্রিজ, যাকে স্থানীয়ভাবে ইন্দ্রাণী পুল বা রেনবো ব্রিজও বলা হয়।
এই লেকটির অপর নাম সুমেন্দু লেক। এই লেকে বহু পর্যটকরা আসেন বোটিংয়ের আনন্দ নিতে, তাই আমরাও চেষ্টা করেছিলাম বোটিং করার, কিন্তু সময় হয়নি, তাই বোটিং করতে পারলাম না। ব্রিজটা পার হলেই আপনি চলে আসবেন পাইন বনের গভীরে। একটি সরু রাস্তা চলে গেছে, যেখানে আছে শুধু নীরবতা, পাখির ডাক আর পাহাড়ি হাওয়ার শব্দ। যারা শুধু নিরিবিলিতে হাঁটতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটি একদম পারফেক্ট। আমরাও লেকের পাড় দিয়ে পাইন বনের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আই লাভ মিরিক পয়েন্টে চলে এলাম এবং কিছুক্ষণ ফটোশ্যুট সেরে নিলাম। এরপর মিরিককে বিদায় জানিয়ে আমরা পাহাড়ি রাস্তার দুপাশের সুন্দর চা বাগানের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম ট্রিংলিং ভিউ পয়েন্টে। এখান থেকে পাখির চোখে পুরো মিরিক ভ্যালিটিকে দেখতে দারুণ লাগছে। এখানে রাস্তার পাশেই একটি আই লাভ মিরিক পয়েন্ট রয়েছে এবং সেলফি জোনও রয়েছে। আপনারা চাইলে এখানে ফটোশ্যুট সেরে নিতে পারেন। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। তারপর আমরা মিরিক শহরকে বিদায় জানিয়ে এনজিবি স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম, আর ঘন্টাখানেকের মধ্যেই পৌঁছে গেলাম এনজিবি স্টেশনে। আর এখানেই শেষ হলো আমাদের দার্জিলিং ভ্রমণের গল্প। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এনজিবি স্টেশনে। আমাদের নর্থ বেঙ্গলের যে সমস্ত জায়গাগুলো আমরা ঘুরতে বেরিয়েছিলাম সেটা আজকে শেষ হলো। এবার আমাদের ট্রেন আছে 5:45 কামরূপ এক্সপ্রেস, ওইটাই ধরবো। এবার আসি এই ভ্রমণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দার্জিলিং ভ্রমণের খরচ নিয়ে। আমি এই ভিডিওতে একটি আনুমানিক খরচের হিসাব দিয়েছি, আপনারা চাইলে ভিডিওটি পজ করে একবার দেখে নিন। ওই জনপ্রতি 4000 টাকা খরচ হবে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।